আমি এখন শুরু করব কার্বনিল গ্রুপযুক্ত যৌগ। কার্বনিল গ্রুপযুক্ত যৌগ কারা? অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এদের ফাংশনাল গ্রুপ কি? দিস ইজ অ্যালডিহাইড and this is ketone. এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন, দুটোই কার্বনিল মূলক রয়েছে। এইটা শুরুর আগে আমি কতগুলো রিএজেন্ট সম্পর্কে আমি ধারণাটা তোমাদের কাছে দিতে চাই। প্রথম হচ্ছে ব্রেডির বিকারক, মানে রাসায়নিক পরিচয়। ব্রেডির বিকারক কি? এটা হচ্ছে 2,4-dinitrophenyl hydrazine, 2,4-dinitrophenyl hydrazine প্লাস, এটাই হচ্ছে মূল বিকারক, এটাই মূল বিকারক 2,4-dinitrophenyl hydrazine। এখন এই সলিউশনটা ল্যাবে কিরকম করে তৈরি করা হয় সেটা হচ্ছে যে এই স্যাম্পলটা নেব, তার মধ্যে মিথাইল অ্যালকোহল দেবো আর একটু ঘন H2SO4 দিয়ে আমি সলিউশনটা তৈরি করে বলবো এইটাই হচ্ছে ব্রেডিস রিএজেন্ট, এইটা ইউজ করো। কি কাজে লাগে? এর কাজ হচ্ছে গিয়ে এই কার্বনিল মূলক, দ্যাট মিনস অ্যালডিহাইড বা কিটোন, এই কার্যকরী মূলকটাই যৌগের মধ্যে আছে কিনা দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড বাই দিস রিএজেন্ট। কিরম করে? না, যখন তুমি ওই সলিউশনটা করবে স্যাম্পেলের, অ্যালকোহলের সলিউশনটা করার পর যখন ওই রিএজেন্ট রেখে, যেটা রিএজেন্টের বটলে রাখা থাকবে এই ব্রেডিস রিএজেন্ট, তুমি খানিকটা দিলে, একটু ওয়ার্ম করলেই দেখবে যে নিচেই হচ্ছে গিয়ে একদম অরেঞ্জ ইয়েলো সলিড তৈরি করলো, হাই মেল্টিং সলিড, উচ্চ স্ফুটনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক যুক্ত একটা সলিড তৈরি করলো, হাইড্রোজেন যৌগ তৈরি করলো। এটা কেবলমাত্র যাদেরই কার্বনিল মূলক আছে তারা দেবে। তার মানে এটা অ্যালডিহাইড কিটোনের কমন টেস্ট হচ্ছে গিয়ে সেটা শো করে কে? ব্রেডির বিকারক। কিরকম তৈরি করে? ধরো এর সঙ্গে যদি আমি রিয়াকশন করি, এ ধরো কিটোন গ্রুপওয়ালা কম্পাউন্ড ডবল বন্ড ও, এরা করবে এখান থেকে জলটা দাঁড়িয়ে দেবে, দিয়ে আলটিমেটলি তৈরি করলো কি? এই জিনিসটা তৈরি করলো NHN ডাবল বন্ড C NO2। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন যৌগ। এটা হচ্ছে কি উচ্চ গলনাঙ্ক যুক্ত কমলা বর্ণের কঠিন। এটা যদি দেয় তাহলে আমি বুঝতে পারবো যে এই কম্পাউন্ডের মধ্যে ফাংশনাল গ্রুপ হিসেবে আইদার অ্যালডিহাইড আর কিটোন যে কোনো একটা রয়ে গিয়েছে। এইবার দেখো টলেন্স বিকারক। টলেন্স বিকারকটা কি? বলছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াকাল AgNO3 সিলভার নাইট্রেট। যদি টলেন্স রিএজেন্ট বলা হয় তাহলে রিএজেন্টটা হচ্ছে কি না Ag2O, এটাই হচ্ছে মূল বিকারক। অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট আর হচ্ছে গিয়ে টলেন্স বিকারক, যেটা এটা দিলে মিডিয়ামে তৈরি হয় এইটা, মূল ফাংশনটা করে এইটা। কি করা হয় না, একটা টেস্ট টিউবের মধ্যে প্রথমে আমরা নিয়ে নিই সিলভার নাইট্রেট সলিউশন, AgNO3 সলিউশন নিয়ে নেব, তার সঙ্গে কয়েক ফোঁটা NaOH দেব। যেমন কয়েক ফোঁটা NaOH দেবো, ওখানে আমার চকলেট ব্রাউন প্রেসিপিটেট আছে। এই চকলেট ব্রাউন প্রেসিপিটেট আসার পর কি করব না, এর মধ্যে আমি ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। কতক্ষণ না ওই ব্রাউন প্রেসিপিটেটটা জাস্ট ওটা ডিজলভ করা পর্যন্ত। ডিজলভ করলে মিডিয়ামে প্রথমে তৈরি হয় AgOH। এই যে মাথায় দুটো চিহ্ন দিয়েছে, এইটা মানে শর্ট লিভড, এটা খুব তাড়াতাড়ি আর কি ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে Ag2O তৈরি করে প্লাস H2O তৈরি করে। এই যে Ag2O তৈরি করলো, এই Ag2টাই হচ্ছে গিয়ে মূল বিকারক, এটাই হচ্ছে গিয়ে টলেন্স বিকারক হিসেবে কাজ করে। কি কাজ? কি কাজ বলছে কার্বনিল মূলকের মধ্যে অ্যালডিহাইড আর কিটোনকে পার্থক্য করতে এটা কাজে লাগে। অর্থাৎ অ্যালডিহাইড গুলো এর সঙ্গে রিয়াকশন করে, কিটোন গুলো নয়, কারণ অ্যালডিহাইড গুলো বিজারক। ওরা করবে কি, একে বিজারিত করবে, বিজারিত করে কি তৈরি করে না ধাতব সিলভার তৈরি করবে। তাহলে ওই যে টেস্ট টিউবটা রয়েছে, টেস্ট টিউবের ভিতরে গায়ে
চকচকে তোমার সিলভারের প্রলেপ তৈরি করবে। তার মানে RCHO তার সঙ্গে যদি Ag2O দিয়ে হিট করো তাহলে তৈরি হবে RCOOH হবে, প্লাস ধাতব সিলভার তৈরি হবে, সিলভার মিরার তৈরি হবে। সেখান থেকে বুঝে গেলাম যে এটা হচ্ছে কি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের বিজারণ ধর্ম আছে। বিজারণ ধর্ম থাকার মূল কারণটা হলো এইটা একটু বলে নিই, যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন সরাসরি যুক্ত রয়েছে। এই হাইড্রোজেন সক্রিয়। কেন সক্রিয়? না, এই অক্সিজেন ইলেকট্রন টানছে, কারণ ইলেকট্রোনেগেটিভ মৌল, যার জন্য হাইড্রোজেনটা ইজিলি কি করে অপরকে প্রোভাইড করতে পারে, দিতে পারে। আর অপরকে দিতে পারে বলে কি বিজারক হিসেবে কাজ করে, যার জন্যে একে আমরা এইভাবে শনাক্ত করতে পারি। নেক্সট হচ্ছে ফেলিংস বিকারক। ফেলিংস বিকারকটা কি? ফেলিংস বিকারক হচ্ছে গিয়ে যে ফেলিংস রিএজেন্ট কে, না এটা হচ্ছে ফেলিং 1 প্লাস ফেলিং 2 এর সম-আয়তন মিশ্রণ। ফেলিং 1 ফেলিংস 2 এর সম-আয়তন মিশ্রণ। তার ফেলিং 1টা কি? ফেলিং 1 হচ্ছে কপার সালফেটের লঘু জলীয় দ্রবণ, CuSO4 এর লঘু জলীয় দ্রবণ। CuSO4 এর লঘু জলীয় দ্রবণ হচ্ছে গিয়ে ফেলিং 1। ফেলিংস 2টা কি? এটা হচ্ছে ফেলিং 1। ফেলিং 2 হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের ক্ষারীয় দ্রবণ। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট ক্ষারীয় দ্রবণ, এটা হচ্ছে ফেলিংস 2। এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এর একটা নাম আছে, একে বলে রচেলি সল্ট। তাহলে এই রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ, মানে এর সঙ্গে KOH মিশিয়ে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফেলিংস 2। এই ফেলিং 1 ফেলিংস 2 যখন একসঙ্গে মিশিয়ে দিলেই ওরা ভেতরে তৈরি করলো কি না CuO। এইটাই মূল ফাংশনটা করে, এটাই হচ্ছে গিয়ে তোমার কে ফেলিংস বিকারক। এই ফেলিংস বিকারকটা কি কাজে লাগে? না, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলককে শনাক্ত করতে কাজে লাগে। কেন? না, অ্যালডিহাইড কম্পাউন্ড গুলো কি করবে না, এই ফেলিংস বিকারক দ্বারা ওরা হচ্ছে নিজেরা জারিত হবে এবং একে বিজারিত করে লাল রঙের কিউপ্রাস অক্সাইড তৈরি করবে। তার মানে CuO দিলে হচ্ছে RCOOH প্লাস Cu2O, এটা লাল। ডায়াবেটিক পেশেন্ট যাদের হচ্ছে গিয়ে ব্লাড সুগার লেভেল পিপিটা অ্যাবাভ 200, তাদের ইউরিন টেস্ট করতে গেলে কি হয়, ইউরিনে তো সুগার আছে, মানে গ্লুকোজ আছে, গ্লুকোজে অ্যালডিহাইড আছে, তাকে এই ফেলিংস সলিউশন বা ফেলিংস বিকারক দিয়ে আমরা করতে পারি, এই টেস্ট আমরা কনফার্ম করতে পারি যে ওর ইউরিনে ব্লাড সুগার এসছে। এইবার দেখো আরেকটি বিকারকের নাম বলবো, যেটা হচ্ছে গিয়ে শিব বিকারক। শিব বিকারকটা কি? শিব বিকারক হচ্ছে গিয়ে রোজেনিলিন হাইড্রোক্লোরাইড শিব বিকারকটা কি? এটা হচ্ছে রোজেনিলিন হাইড্রোক্লোরাইড। এর বর্ণটা হচ্ছে ম্যাজেন্টা। কি করা হয় না, এর সঙ্গে প্রথমে এর মধ্যে সালফার ডাইঅক্সাইড পাঠানো হয়, এর মধ্যে SO2 পাঠালাম। SO2 পাঠালে কি হলো না, এর যে ম্যাজেন্টা কালার, সেই ম্যাজেন্টা কালারটা কি হলো ডিকালাইজ হয়ে গেল। SO2 পাঠানোর পরে ওরা ফাইনালি, এটা এদিকে দাও, SO2 এটা হচ্ছে বর্ণহীন হয়ে গেল। তাহলে ম্যাজেন্টা কালার থেকে বর্ণহীন হয়ে গেল। এইবার করবে কি, এর মধ্যে যদি অ্যালডিহাইডের রিঅ্যাকশন করা, SO2 এখানে তার জারণ ধর্ম দিয়ে একে তৈরি করেছে বর্ণহীন, তারপর যখন অ্যালডিহাইড দিয়ে এর সঙ্গে রিঅ্যাকশন করালে তাহলে বর্ণহীন যৌগটা কি হলো, পুনরায় আবার কি করলো, বিজারিত করে দিল। তাহলে বিজারিত করে আবার এইখানে ফিরিয়ে দিল। যখন ফিরিয়ে দিল তখন তার কালারটা কি চলে এলো, ম্যাজেন্টা কালার চলে এলো।
তাহলে এইটা হচ্ছে শিব বিকারক। তাহলে ওর মধ্যে SO2 পাঠিয়ে বর্ণহীন করলাম, দিয়ে তার মধ্যে আমি অ্যালডিহাইড দিলাম, অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়ে গেল, পুনরায় মেজেন্টা কালার ফিরে এলো। এটার সাহায্যে আমরা অ্যালডিহাইডকে আমরা চিনতে পারি। এবার দেখো অ্যালডিহাইডের সম্পর্কে এই বিকারকগুলো আমি ইউজ করলাম, বেশ। এইবার দেখো আমাকে অ্যালডিহাইডের জেনারেল মেথড অফ প্রিপারেশনটা দেখতে হবে। জেনারেল মেথড অফ প্রিপারেশন, সাধারণ প্রস্তুত প্রণালী। 1 নম্বর বলছে ধরো একে বলা হচ্ছে জেম ডাইক্লোরাইড। জেম কাকে বলে না, দুটো একই গ্রুপ যখন একই কার্বনে অ্যাটাচ থাকে তখন তাকে বলা হচ্ছে জেম। তাহলে জেম ডাইহ্যালাইড বা জেম ডাইক্লোরাইড, একে যদি তুমি অ্যাকোয়াস KOH দাও, তাহলে অবভিয়াসলি প্রথমে দুটো ক্লোরিন হচ্ছে গিয়ে বেরিয়ে গিয়ে দুটো OH বসে যাবে, একটা কার্বনের উপর দুটো OH থাকতে পারে না, কি হয়ে পালাবে? জল হয়ে পালাবে। যখনই জল হয়ে পালাবে তাহলে কি দাঁড়িয়ে যাবে? তাহলে প্রথমে এখানটা তৈরি হবে, দিয়ে ফাইনালি কি হবে? জল হয়ে পালাবে। ধরো এটাকে আমি এরকম করে রেখেছি, এই OH পালালো, দিয়ে ফাইনালি তৈরি হলো RCH, অ্যালডিহাইড তৈরি করে ফেললো। তাহলে এটা থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি। নাম্বার 2, ওজোনোলিসিস অফ অ্যালকিন। অ্যালকিনের ওজোনোলিসিস 2 নাম্বার। ধরো আমি বলছি RCH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড R'। ওজোনোলিসিস মানে ওজন দিলে ওজোনাইড যৌগ তৈরি করলো। তারপর যখন জিঙ্ক রাশ দিয়ে পাতন করছো কি হবে? কি তৈরি হয়ে গেল? RCHO প্লাস R'CHO, রাইট? তাহলে অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। তাহলে ওজোনোলিসিস। এরপরে দেখো স্টিফেন পদ্ধতি। স্টিফেন পদ্ধতিটা কি? স্টিফেন পদ্ধতি আমি এখন করছি সবকিছু অ্যালিফেটিক গুলো করছি, পরে অ্যারোমেটিক গুলো। স্টিফেন পদ্ধতি, স্টিফেন পদ্ধতিটা কি? স্টিফেন পদ্ধতি হচ্ছে ধরো RCl অ্যালকিল সায়ানাইড, এর সঙ্গে SnCl2 প্লাস ঘন HCl, এটা 1 নম্বর। তারপরে হচ্ছে কে জল দেব। হ্যাঁ, তোমার মনে হতেই পারে স্যার একবারে SnCl2 সঙ্গে ঘন HCl দিয়ে না দিয়ে তার সঙ্গে জল পরে না দিয়ে আমরা একসঙ্গে যদি SnCl2 আর লঘু HCl দিয়ে দিই হবে না বিক্রিয়াটা। কারণ প্রথমে বিক্রিয়াটা করে তৈরি করে CH ডবল বন্ড NH ডট HCl, ইমিডো হাইড্রোক্লোরাইড তৈরি। এই ইমিডো হাইড্রোক্লোরাইড জল দিয়ে আদ্র বিশ্লেষিত হয়ে গিয়ে তৈরি হচ্ছে তোমার RCHO। এই পদ্ধতির নাম হচ্ছে গিয়ে স্টিফেন পদ্ধতি। বেশ, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রোজেনমুন বিজারণ। রোজেনমুন কিরকম বলছে? ফুটন্ত জাইলিন বা টলুইনের মধ্যে বা কুইনোলিনের মধ্যে তুমি যদি অ্যাসিড ক্লোরাইড নাও, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, হাইড্রোজেন ইউজ করো, তৈরি হবে এটা RCH, অ্যালডিহাইড তৈরি হবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রোজেনমুন বিজারণ। কি হয়, কার ফাংশন কি? এখানে প্যালাডিয়াম হচ্ছে মূল অনুঘটক। প্যালাডিয়াম করছে কি? প্যালাডিয়াম হাইড্রোজেনকে অধিশোষিত করছে। অধিশোষিত করার পর কি করছে? ধীরে ধীরে হাইড্রোজেন সাপ্লাই করছে, সেই হাইড্রোজেন দিয়ে বিজারিত হয়ে অ্যালডিহাইড করছে। সব ঠিক আছে। তাহলে বেরিয়াম সালফেটের ভূমিকাটা কি? বেরিয়াম সালফেট এখানে ফাংশন করে কি হিসেবে? অনুঘটক বিষ। অনুঘটক বিষ কেন? কারণটা হচ্ছে এইটা, এই যে অ্যালডিহাইডটা তৈরি হলো তার মধ্যে দেখো পাই বন্ড বর্তমান। এই যে পাই বন্ডটা বর্তমান, যখন তুমি আরো হাইড্রোজেন কন্টিনিউয়াসলি এখানে ফ্লো করতে থাকবে তখন এই পাই বন্ডগুলোও কিন্তু এগেন মানে দে গেট স্যাচুরেটেড, ওরা হচ্ছে গিয়ে সম্পৃক্তি লাভ করে দিয়ে ফাইনালি এরা আবার কিসে পরিণত হয়ে যাবে? RCH2H, অ্যালকোহলে পরিণত হয়ে যাবে। তাহলে আমাকে এইখানে যাওয়ার জন্য কি করতে হবে না, এইখানে
এই বিক্রিয়াটা কি করতে হবে? আটকাতে হবে। এই ফার্দার মুভমেন্টটাকে আমাকে স্টপ করতে হবে। তার জন্য অনুঘটকের সক্রিয়তাটাকে নষ্ট করে দিতে হবে। যার জন্য ইউজ করা হয় কি? বেরিয়াম সালফেট। আর এখানে ইউজ করবে কি? জাইলিন বা কুইনোলিন। কুইনোলিন হ্যালো। আবার দেখো অ্যালডিহাইড তৈরি করা হয় কিভাবে? না, প্রাইমারি অ্যালকোহল যারা আছে তাদের হচ্ছে কি মাইল্ড অক্সিডেশন, মৃদু জারণ। ধরো আমি বলছি CH3CH2OH, এর মৃদু জারণ। কেমন করে মৃদু জারণ? না, ধরো আমি বলছি তপ্ত Ag বা হচ্ছে গিয়ে CO। যখন তপ্ত Ag বা CO দেবে তখন কি করবে? অ্যালকোহলের জারণ মানে মৃদু জারণ মানে এই OH এর হাইড্রোজেন এবং OH-টা যে কার্বনে যুক্ত আছে তার হাইড্রোজেন, তারা দুজন রিমুভড হবে। দিয়ে তাহলে কি তৈরি করবে? CH3CHO, অ্যালডিহাইড তৈরি করে ফেলবে। তাহলে এইটা দিয়ে এটা করলেই অ্যালডিহাইড তৈরি। তাহলে এটাও একটা অ্যালডিহাইড তৈরির একটা প্রসেস। নেক্সট আবার দেখো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে যদি হাইড্রেশন করা হয় 1% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এইটা দিলে এটা তৈরি হবে CH3CHO। এটাকে আমি খুব শর্টে বলেছিলাম যে এই ধরনের যখন অসম অ্যালকাইন থাকবে তাদের ক্ষেত্রে হাইড্রেশন করতে গেলে মূল নীতি বলেছিলাম এইটা, যে জল সংযোগ হয়। কি হবে? না, জলের অক্সিজেন পরমাণু এই দুটো কার্বনের মধ্যে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে ডবল বন্ড হয়ে ওটা লাগবে, বাকি দুটো হাইড্রোজেন পাশের কার্বনে লাগবে। এখন এক্ষেত্রে দুদিকেই তো হচ্ছে কি সমান হাইড্রোজেন, সম অ্যালকাইন, যার জন্য এর ক্ষেত্রে তোমার জল সংযোজনের যে কোনো দিকে অক্সিজেন যে কোনো দিকে হাইড্রোজেন লাগাবে। কিন্তু যদি এটা এরকম হতো, ধরো এরকম যদি কম্পাউন্ড হতো, তাহলে এখানে জল সংযোজন করলে কি হবে? না, এখানে হচ্ছে কি এই কার্বনটা কম সংখ্যক হাইড্রোজেন হচ্ছে, তাহলে এখানে তৈরি হবে আর সি ডবল বন্ড ও কি হবে? CH3 তৈরি হবে। প্রসেসটা হচ্ছে এইটা, এটা সহজে বোঝার জন্য। এরপরে দেখো আরেকটা ইন্টারেস্টিং প্রসেস আছে, যেটা হচ্ছে অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। ধরো আমি বলছি RCO2CM, এটা হচ্ছে গিয়ে যে অ্যাসিড প্রয়োজন তোমার, যে অ্যাসিডের অ্যালকিল মূলকের প্রয়োজন, সেই অ্যালকিল মূলক যুক্ত অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। আর তার সঙ্গে এটা কিন্তু ফিক্সড HCO2CA, ক্যালসিয়াম ফর্মেট। আমি অ্যালডিহাইড তৈরি করতে চাইছি। এদের যদি মিক্সচারকে আমি ড্রাই ডিস্টিলেশন করি, শুষ্ক পাতন, তাহলে কি হবে? শুষ্ক পাতন করলে তোমার তৈরি হয়ে যাবে RCHO। এখন কি করে হচ্ছে বিষয়টি একটু দেখো। যেহেতু দুটো অ্যাসিডের ক্যালসিয়াম লবণ রয়েছে, তার মানে ফাইনাল প্রোডাক্টে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট তোমার হচ্ছে গিয়ে রিমুভ করতে হবে। তাহলে কি হচ্ছে বিষয়টা? দেখ, এইটা তার সঙ্গে ওইটাকে ইউজ করো, এইটা। এইবার এরা দুজন একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট তাড়াবে, তাহলে কি তৈরি হলো? তখন দেখো, তখন প্রসেসটা হচ্ছে এইটা। দেখো ভিতরে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট পালিয়েছে, তারপরে মাঝখান দিয়ে সেপারেট করো, তাহলে কি হবে? না, এখানে তৈরি হবে RCHO, 2 মোল তৈরি হচ্ছে। আর প্রশ্ন হচ্ছে, স্যার এটাই কি শুধু তৈরি হবে? 2 মোল নিয়েছো মানে এর 1 মোল এর 1 মোল নিয়েছো, তাহলে 1 মোল 1 মোল নিয়েছো মানে যে এইরকম এমনটা নয়। এরা ইন্ডিভিজুয়ালি কিছু অণু তো ইন্ডিভিজুয়ালি ওদের শুষ্ক পাতন হবে। তাহলে এর 1 মোল থেকে শুষ্ক পাতন হলে কিরকম তৈরি হবে? তাহলে এখানে মেনলি প্রোডাক্টটা হবে, দেখো কি কি, 3টে প্রোডাক্ট হবে। ভালো করে খেয়াল করে দেখো, এককভাবে যদি শুষ্ক পাতন করা হয় তাহলে তৈরি হবে এইটা। তাহলে এককভাবে শুষ্ক পাতন করলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট পালাবে, দুজনে একসঙ্গে যুক্ত হয়ে গেলে
2 মোল ক্যালসিয়াম কার্বনেট তাড়াতো, তাহলে 1 মোল করলে তৈরি হবে আর সি ডবল বন্ড ও আর, দ্যাট মিনস একটা কিটোন তৈরি হবে। আবার এও তো রয়েছে 1 মোল, তাহলে ওর ক্ষেত্রে কেমন হবে? তাহলে আর গুলোকে এইচ বসিয়ে দাও, তাহলে ওর ক্ষেত্রে কি তৈরি হবে? HCHO। তারপরে তোমাকে যদি ফর্মালডিহাইড তৈরি করতে বলা হয়, তাহলে ফর্মালডিহাইড তৈরি করতে বললে এটা খুবই ভালো, ক্যালসিয়াম ফরম্যাটের যদি শুষ্কপাতন করো তাহলে তুমি ফর্মালডিহাইড পেয়ে যাবে। তাহলে এটাও একটা ভালো পদ্ধতি। এইগুলো গেল সবগুলো অ্যালিফেটিকের যে অ্যালডিহাইড তৈরির প্রসেস। এইবার দেখো, অ্যালডিহাইড এবং কিটোন এদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কার্বনিল যৌগগুলো সবাই রিঅ্যাক্টিভিটির দিক থেকে একটা বিশেষ স্থান দখল করে। কোনটা? এদের ক্ষেত্রে তোমার ওই নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক দু ধরনেরই তোমার রিয়াকশন হয়, অ্যাডিশন রিয়াকশন। কিরকম? কারণ ধরো আমি বলছি এইরকম ছিল, এরা রেজোনেন্স করবে, রেজোনেন্স করে কি তৈরি করবে? সিটা প্লাস ও মাইনাস। এই রেজোনেন্স করার ফলে সিটা যেহেতু প্লাস হলো, তাহলে কি ওখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, আর এখানে কি ইলেকট্রোফাইল, মানে এখানে ইলেকট্রোফাইল যুক্ত হতে পারে। সুতরাং যদি প্রশ্ন করা হয় যে অ্যালডিহাইড বা কিটোন এরা সবাই ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া এবং নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া দেয় কেন? তার মূল কারণ রেজোনেন্স অনুযায়ী দুটো বিপরীত আদানে ভেঙে যায়, যার জন্য কি হবে? ওরা এই ধরনের বিক্রিয়া দেয়। এবার বলছে যে অ্যালডিহাইড গুলো এবং কিটোন এদের মধ্যে কোনটা সবচেয়ে বেশি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের সাসেপ্টেবল মানে হচ্ছে কি? মানে সক্রিয়। ধরো আমি বলছি অ্যালডিহাইড আর এইচ সি ডবল বন্ড ও, আর একটা কিটোন বলেছি আর আর সি ডবল বন্ড ও, রাইট? এখন তোমার রেজোনেন্স অনুযায়ী এটা কিরকম ভাঙবে? আর সি এইচ ও, এটা প্লাস এটা মাইনাস। আমি বলেছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, মানে নিউক্লিওফাইল গুলো আসবে, তাহলে এর ক্ষেত্রে রেজোনেন্স অনুযায়ী এরকম হবে আর আর সি প্লাস ও মাইনাস। এইবার দেখো, নিউক্লিওফাইল আসবে সেইখানে যেখানে হচ্ছে ধনাত্মক আধানের ঘনত্ব বেশি থাকবে। তাহলে অ্যালডিহাইড আর কিটোন এই দুটোর মধ্যে মূল পার্থক্য খেয়াল করে দেখো, এইখানে অ্যালকিল মূলক যেটা রয়েছে তার কি প্লাস আই এফেক্ট রয়েছে, কারণ সিসি বন্ডের ইলেকট্রন পেয়ারকে ওরা পুশ করবে। তাহলে এখানে একটা রয়েছে, এখানে কটা রয়েছে? দুটো রয়েছে। তাহলে কোনখানে কার্বনের প্লাস চার্জটা বেশি পরিমাণে প্রশমিত হচ্ছে? নিশ্চয়ই কিটোনে। তাহলে কিটোনের এই কার্বনে নিউক্লিওফাইলে অ্যাটাকিংটা কি হবে? এটা অতটা সুবিধাজনক হবে না, ভাইরাস কি অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে। এইবার অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে বলে আমাকে কম্পেয়ার করতে হবে। ধরো আমি হচ্ছে গিয়ে 3 রকম অ্যালডিহাইড দিচ্ছি। ধরো আমি বলেছি CH3 CHO H বেঞ্জালডিহাইড, এটাকে দিয়েছি। 3 জনই অ্যালডিহাইড, কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা কোনখানটায় সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে সাসেপ্টেবল হবে? প্রথম কথা হচ্ছে নিউক্লিওফাইল আসবে, আসার সময় ওই কার্বনিল কার্বন যুক্ত হতে যাবে, যেখানে ওরা বাধা বেশি পাবে সেখানে যাবে না, যাবে কম। তাহলে এদের মধ্যে খেয়াল করে দেখো, এখানে যে মিথাইল মূলক রয়েছে তার সাইজের চেয়ে এখানে ফিনাইল মূলক যেটা রয়েছে তার সাইজ কি অনেকটাই বড়। তা যখন এটা বড়, তাহলে এখানে নিউক্লিওফাইল গুলো আসতে গেলে কি হবে? বাধাপ্রাপ্ত হবে বেশি। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে কার্বনের মাথায় যে প্লাস চার্জটা তৈরি হবে সেটা কি করবে না? বেঞ্জিন রিং এর মধ্যে প্রবেশ করে যাবে রিং এর প্লাস আর এফেক্টের জন্য। তাহলে এখানে প্লাস চার্জটা তো থাকবেই না, যার জন্যে এইখানে ওদের অ্যাটাকিংটা হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ অ্যাটাকিং হবে। তারপরে এখানটায় কি হবে? এখানে বড় গ্রুপ, এখানেও খানিকটা বাধাপ্রাপ্ত হবে। তার সঙ্গে কি হচ্ছে? এখানে প্লাস চার্জটা এর প্লাস আই এফেক্ট দ্বারা খানিকটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। সুতরাং এর থেকে এটা বেটার হবে, ঠিক কথা, কিন্তু সবচেয়ে ভালো নিউক্লিওফিলিক মানে অ্যাডিশন রিঅ্যাকশনটা বেশি হবে, ভালো হবে কোনখানে? না এর ক্ষেত্রে। কেন? দেখো এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম, সাইজ ছোট, স্টেরিক হিন্ড্রেন্সটা কম 1 নম্বর। 2 নম্বর কার্বনের মাথায় প্লাস চার্জটার ঘনত্বটা সবচেয়ে বেশি হবে।